ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চ্যানেলে কিন্তু এবার ব্যাক টু ব্যাক গল্প আসছে, তো আপনাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে সেখানে। আপনারা প্লিজ গল্পগুলো লাইক করুন, শুনুন ভালো করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করুন, কমেন্ট করে জানান আমরা আর কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। শুরু হচ্ছে আজকের গল্প। বাঁশির সুরটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছিল। শুনতে শুনতে আমি একসময় সত্যি ঘুমিয়ে পড়লাম। বেশ ভালোই ঘুমটা হলো, তবে রাত্রের দিকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমি ঘুমটা ভেঙে উঠে দেখি ব্যোমকেশ জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বিছানায় উঠে বসছি, সামান্য শব্দ হয়েছিল বোধহয়। সেই শব্দে ব্যোমকেশ আমার দিকে ঘুরে অদ্ভুতভাবে আমায় চুপ করে থাকতে বলল। তারপর হাতের ইশারায় আমায় ডাকল। আমি বিছানা ছেড়ে উঠে ব্যোমকেশের দিকে এগিয়ে যেতে যেতেই আমার ঘুমটা কোথায় যেন উধাও হয়ে গেল। আমি জানলার সামনে গিয়ে আস্তে আস্তে উঁকি মেরে বাড়ির পিছনের দিকটায় তাকাতেই দেখতে পেলাম বাড়ির পিছনে পাঁচিলের ওপাশে চাঁদের আলো পড়েছে। সেই আলোয় বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে পেছনের সামান্য জঙ্গল মতো জায়গাটা দেখা যায়। বাঁদিকে কিছু বাড়িঘর রয়েছে, ডান দিকেও তেমন, তবে পেছনের দিকে জঙ্গল মতো জায়গাটা পেরিয়ে একটা ছোট পুকুর মতো রয়েছে, আর তারপরেই আবার ফাঁকা জমি। আমি চাপা স্বরে ব্যোমকেশকে বললাম, কি হয়েছে? এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ব্যোমকেশও আমারই মতো চাপা স্বরে উত্তর দিল, একটাও কথা না বলে জানলার কাছে চুপ করে দাঁড়াও, আর ওই পাঁচিলের ওপারে ভালো করে লক্ষ্য করে দেখো তো কিছু দেখতে পাও কিনা। আমি ভালো করে প্রাচীরের ওপারে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না, জঙ্গল আর ছায়া ছাড়া। তারপর মনে হলো জঙ্গলটা সেখানে সামান্য হালকা হয়েছে, সেখানে কি যেন একটা নড়াচড়া করছে। আরো ভালো করে কিছুক্ষণ দেখতে দেখতে আমার দুটো চোখ গোল হয়ে এলো। ওইখানটায় দুটো মানুষ বোধহয় দাঁড়িয়ে রয়েছে, তাদের নড়াচড়ার ছায়া আমরা দেখতে পাচ্ছি। আমি চাপা স্বরে ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ চোর? সেটা বুঝতে পারছি, কিন্তু আসলে চোর না ডাকাত সেটাই তো বুঝতে পারছি না। দলে যখন দুজন রয়েছে তাহলে কিছু একটা পরামর্শ করছে, কারণ অনেকক্ষণ ধরেই ওরা ওখানে দাঁড়িয়ে আছে, বুঝলে? শোনো, আমি একবার সামনের দিকের ব্যালকনির কাছ থেকে ঘুরে এসেছি। বাড়িতে কোথাও আলো জ্বলছে না। আলো জ্বলছে না তখন তাদের বাড়িতে ঢুকতে তো আপত্তি থাকার কারণ নেই। তারপরেও তারা দাঁড়িয়ে আছে, মানে এই এক মিনিট, ওই দিকটা একবার ভালো করে দেখো তো। ব্যোমকেশের কথায় আমি এবার বাড়ির ডান দিকে তাকাতেই দেখতে পেলাম ডান দিকে পাঁচিলের ওপারের মাটির রাস্তা ধরে আরো একটা ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছে, ঠিক সেই পিছনের দিকে। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে আছি, ব্যোমকেশ সেই দিকে তাকিয়ে আছে। বাড়ির পেছনের দিকের পাঁচিলটা গোল করে ঘুরলে সেই ছায়ামূর্তি গিয়ে পৌঁছবে ওই দুটো মূর্তির কাছে। এই তৃতীয় লোকটা আবার কে? কিছু জানি না, যে তুমিও যেখানে আমিও সেখানে। ওই লোকটা ওদেরকে কোনো একটা খবর দিতে যাচ্ছে। আমার মনে হয় ওই লোকটা এই বাড়ির কেউ হলেও হতে পারে। অজিত, সর্বনাশ! কি বলছো কি? এই বাড়ির কেউ ওদের সাহায্য করছে? তা না হওয়ার কিছুই নেই। এখন চুপ করে দেখো। চুপ করে দেখা ছাড়া আর এখন কোনো রাস্তা নেই। ওরা যদি বুঝতে পারে যে আমরা ওদেরকে দেখছি, তাহলে ওখান থেকে ওরা পালিয়ে যাবে। চুপ করে দেখো। তৃতীয় ছায়ামূর্তিটা প্রাচীরের গা ঘেঁষে এগিয়ে গিয়ে ওই দুটো ছায়া মুহূর্তের মধ্যে কাছাকাছি পৌঁছতে লাগলো, কিন্তু পাঁচিলের গোল জায়গাটা পেরিয়ে ছায়ামূর্তিটা সেই দুটো ছায়ামূর্তির জঙ্গলের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ করে দুটো ছায়া মোড় থেকে চঞ্চল পেছনের দিকে যেতে দেখলাম, আর তার সাথেই হঠাৎ করে একটা গুলির শব্দ শুনতে পেলাম। গুলির শব্দ হওয়ার সাথে সাথেই ব্যোমকেশের মুখটা কেমন যেন হয়ে গেল। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে দরজা খুলে যেতে যেতে বলল, অজিত, বাড়ির ভেতরে গিয়ে এক্ষুনি দেখো যামিনীবাবু কোথায় আছেন, আর একবার পারলে ভবানীবাবুকে খবর দাও। আমি গোটা ব্যাপারটাই প্রথমে সামান্য সময়ের জন্য হতচকিত হয়ে গিয়েছিলাম।
ব্যোমকেশ বাইরে বেরিয়ে ব্যালকনি বেয়ে সিঁড়ি দিয়ে নেমে যখন বাড়ির ভেতরে উঠোনের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে, তখন হঠাৎ আমার মনে পড়ল ব্যোমকেশ কি রিভলভারটা সঙ্গে নিয়ে গেছে। আমি সিঁড়ি দিয়ে নেমে যামিনীবাবুর ঘরে গিয়ে দেখলাম যামিনীবাবু বিছানার উপর উঠে বসে চেঁচামেচি শুরু করেছেন। একটু পরেই ভবানীবাবু পাশের ঘর থেকে বেরিয়ে এলেন এবং আরও এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন। যত দূর সম্ভব উনি যামিনীবাবুর স্ত্রী। বাড়িতে দুজন কাজের লোক সবসময় থাকত, সে কথা পরে আমরা জেনেছিলাম। তারা বেরিয়ে এসেছিল, কিন্তু একজনকেই আমি দেখতে পেলাম না, আর সেটা হলো যামিনী রায়ের ছেলে। যদিও এখানে আসার পর তাকে আমরা একবারও দেখিনি, শুধু কাল রাত্রে তার বাঁশির শব্দ শুনেছিলাম। কিন্তু এত কিছু হওয়া, তাছাড়া গুলির শব্দ, এর পরেও সে নিজের ঘর থেকে বেরিয়ে আসেনি। এটা দেখে কেমন যেন অবাক লাগলো। কি হয়েছে? গুলির শব্দ শুনতে পেলাম বলে মনে হলো। হ্যাঁ, বাড়ির পেছনের দিকে দুটো ছায়ামূর্তিকে আমরা দেখতে পেয়েছি। আরও একটা ছায়ামূর্তি সেই দিকেই এগিয়ে যাচ্ছে, সেটাও দেখেছি। তবে আর তারপরেই এই গুলির শব্দ। ব্যোমকেশ গেছে ব্যাপারটা দেখতে। আপনারা একটু শান্ত হন। সে কি গুলির শব্দ? এই কাল বাড়িতে চোর এসেছিল, আবার আজ গুলির শব্দ। এসব কি হচ্ছে বলো তো? আর আমার ছেলে কোথায়? এই কথায় ভবানীবাবু বললেন, আপনারা ব্যস্ত হবেন না, আপনারা এখানে বসুন, আমি এক্ষুনি দেখে আসছি ছোটবাবু ঘরে আছেন নাকি। সবাইকে একটা ঘরে বসিয়ে দিয়ে আমরা বাইরে এলাম। ভবানীবাবু উপরের দিকে চলে গেল, ছোটবাবু অর্থাৎ জয়ন্ত রায়কে দেখতে গেলেন। আমি বাইরের দিকে বেরিয়ে দেখতে পেলাম বাইরের বড় গেটটা খোলা। বোধহয় দারোয়ানও ব্যোমকেশের সাথে গেছে। সেই দিকে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছি আর ভেবে চলেছি। এমন সময় ভবানীবাবু হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, ছোটবাবু ঘরে নেই। হ্যাঁ, কিন্তু এত রাতেও কোথায় যাবে? ভবানী তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে দেখো। রাতে তো জয়ন্ত একা একা কোথাও বেরোয় না। কি হলো বলো তো আমার ছেলেটার? বলতে বলতে ভদ্রমহিলার গলার স্বর ধরে এলো। যামিনীবাবু একটা ধমকের মতো স্বরে বললেন, এখন কান্নাকাটি করার সময় নেই। ভবানী তুমি এক্ষুনি যাও, গিয়ে দেখো। ভবানীবাবু বাগানে নেমে গেটের দিকে যেতে শুরু করেছেন। আমি ভাবছি আমি এখানে থাকবো না ভবানীবাবুর সাথে যাব। এমন সময় দেখতে পেলাম দারোয়ান ছুটতে ছুটতে আসছে আর বলছে, খুন! ছোটবাবুর খুন হয়েছে। এই কথা শুনে ভদ্রমহিলা দুহাতে কান চেপে ধরে মাটির উপর বসে পড়লেন। যামিনী রায়ের মুখের দিকে তাকাতেই বুঝতে পারলাম তিনিও হঠাৎ করে যেন একটা ধাক্কা খেয়েছেন। কিন্তু ব্যাপারটা সামলে নিয়ে শুকনো গলায় বললেন, তুই ঠিক দেখেছিস তো? ছোটবাবুই তো। দারোয়ান প্রায় কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, ছোটবাবুই ছিল। ওই শহরের বাবু ছোটবাবুর কাছে বসে আছে, আপনারা এক্ষুনি চলুন। ভদ্রমহিলাকে নিয়ে যাওয়া গেল না, তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই জন্যই বাড়ির দুই কাজের লোকের জিম্মায় তাকে রেখে দেওয়া হলো। এমনকি যামিনী রায়কেও সেখানে রেখে দেওয়া হলো। আমি ভবানীবাবু ছুটে গেলাম, দারোয়ান সেখানে দাঁড়িয়ে রইল। আমরা যেতেই ভবানীবাবু বললেন, কিন্তু ছোটবাবু হঠাৎ বাড়ির বাইরে গেলেন কি করে? আর তাছাড়া তার উপর গুলি চালাবেই বাকি। আমি আর ব্যোমকেশ জানলা থেকে বাড়ির পেছনের দিকে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমার মনে হয় তাদের মধ্যেই কেউ একটা গুলি চালিয়েছে। আর তোমাদের ছোটবাবু মানে জয়ন্ত রায় হয়তো তাদের দেখার জন্যই সেখানে গিয়েছিলেন। কথা বলতে বলতে আমরা বাড়ির পাঁচিলটা পেরিয়ে সেইখানে আসতেই দেখতে পেলাম ব্যোমকেশ মাটির উপর বসে আছে, আর তার দুহাতের মধ্যে একজন শুয়ে। ভবানীবাবু সঙ্গে করে টর্চ এনেছিলেন। সেই টর্চের আলো জ্বালতেই দেখা গেল ভদ্রলোকের গুলিটা লেগেছে বুকের একদম বাঁ পাশে, সামান্য উঁচুতে। একটুর জন্য ভদ্রলোক বেঁচে গেছেন, আর তার হাতের উপরে গুলিটা লেগে আছে। আমাদের দেখেই ব্যোমকেশ বলল, অজিত তাড়াতাড়ি ওনাকে ধরো, এক্ষুনি ওনাকে নিয়ে ঘরে যেতে হবে, তারপর গুলিটা বার করার ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু সমস্যা হবে। ভদ্রলোক অজ্ঞান হয়ে পড়েছেন। আমাকে ধরতে হলো না, ভবানীবাবু আর ব্যোমকেশ মিলে তাকে তুলে নিয়ে এলো বাড়ির ভেতরে। তাকে দেখেই যামিনী রায় কিন্তু শক্ত চোখে তাকিয়ে রইলেন। তাকে একটা ঘরে নিয়ে গিয়ে গরম জল এনে তার জামাকাপড় খুলে ক্ষতস্থান মুছে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু গুলি বার করার কোনো প্রচেষ্টা কিন্তু হলো না দেখে যামিনী রায় ভবানীবাবুকে বললেন,
ভবানী, ভবানী, তুমি যাও, যদু কবিরাজকে ডেকে আনার ব্যবস্থা করো। দেখো দেখো, সে যদি গুলিটা বার করতে পারে। সমস্ত ব্যবস্থা করে দিয়ে ব্যোমকেশ আমায় ডেকে নিয়ে আমাদের ঘরে চলে এসেছিল। ঘরে এসে ব্যোমকেশ বলল, আমি যখন দারোয়ানকে নিয়ে ছুটে গেলাম, সেই দুজন এই জয়ন্ত রায়ের কাছে এসেছিল কিছু একটা দেখার জন্য, আর আমাদেরকে দেখেই তারা পালিয়ে যায়। তবে আমার সন্দেহ হচ্ছে যে জয়ন্ত রায় কিছু একটা অনুমান করতে পেরেছিল, আর তার জন্যেই ওই পেছনে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা তো সেটা নাও হতে পারে। এমনও হতে পারে যে উনিও আমাদের মতো দেখতে পেয়েছিলেন ওই দুজনকে, তাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেটাও হতে পারে অজিত। তবে তাড়াহুড়োয় আমি পিস্তলটা না নিয়েই চলে গেছিলাম, না হলে একটাকে ঠিক ধরতে পারতাম। তবে একটা সন্দেহ থেকেই যাচ্ছে, যদি কাল চুরিটা হয় তাহলে তাহলে তারা আজ আবার কি করতে এসেছে? অজিত, যামিনী রায়ের বাবার এবং ঠাকুরদার কাগজপত্র এবং ডায়েরিটা না পড়া পর্যন্ত কিচ্ছু বোঝা যাবে না, কিচ্ছু না। আমিও ব্যোমকেশের কথায় সায় দিলাম, কিন্তু এই মুহূর্তে এইসব নিয়ে ভাবতে আমার একটুও ভালো লাগছিল না। তাই বললাম, হ্যাঁ চলো ব্যোমকেশ, একবার দেখি জয়ন্ত রায়ের কি অবস্থা। দেখে তো মনে হলো গুলিটা বার করে নিতে পারলেই চিন্তার কিছু নেই, তবে ভদ্রলোক যে অজ্ঞান হয়ে রয়েছেন। গুলিটা লাগার জন্য ভয়ে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছেন, তবে আমার মনে হয় না যে চিন্তার তেমন কিছু আছে। হাতের অনেকটা উপরে গুলিটা লেগেছে। প্রথমে আমারও মনে হয়েছিল যে গুলিটা বুকে লেগেছে, তবে পরে দেখলাম যে হাতের কাছ থেকে রক্ত নেমে বুকে এসেছে বলে এইরকমটা মনে হচ্ছে। একটু সাবধান থাকতে হবে। এই প্রতিপক্ষ কিন্তু খুব একটা সহজ নয়। চলো নিচে গিয়ে দেখি। আমরা নিচে গিয়ে দেখি একজন কবিরাজ মতো কেউ এসেছে। গুলি বার করা হয়েছে, সেটা রয়েছে বিছানায় শুয়ে থাকা জয়ন্ত রায়ের পাশে একটা ছোট্ট স্টিলের বাটির মধ্যে। ভদ্রলোক ব্যান্ডেজ করে দিয়েছে এবং কিছু ওষুধ দিয়েছেন বোধহয়। জয়ন্ত রায় এখন বিশ্রাম নিচ্ছে। সেই ঘরের একমাত্র চন্দ্রাদেবী ছাড়া আর কেউই রইল না, বাকি সবাই বেরিয়ে এলো বাইরে। আপনার সাথে আমার কিছু কথা আছে ভবানীবাবু, যদি একটু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসুন। অজিত, তুমি এখানেই থাকো, যামিনীবাবুর কাছে থাকো, ওনার ভালো লাগবে। উনি বোধহয় একটু অসুস্থ বোধ করছেন। আচ্ছা না, তুমি বরং একটা কাজ করো, তার ঘরে চলে যাও, গিয়ে বলো যে আমি এক্ষুনি আসছি। আমি আর কি করি? ব্যোমকেশের কথায় সম্মতি জানিয়ে যামিনীবাবুর ঘরে গিয়ে ঢুকলাম। তিনি বিছানার উপর আধ শোয়া হয়ে বসেছিলেন। আমায় ঢুকতে দেখেই বললেন, আরে আসুন আসুন অজিতবাবু, এমন একটা ব্যাপার যে ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। ছেলেটাকে কত করে সাবধান করেছি যে রাতের বেলা বাইরে বেরোস না, এমনিতেও সারাদিন ঘরেই থাকে, খুব একটা বেরোয় না। কিন্তু আর যে কেন যে হঠাৎ করে বাইরে বেরিয়ে পড়ল সেটা আমি বুঝতে পারলাম না। তখন আমি যামিনীবাবুকে আমার দেখা সমস্ত কিছুই খুলে বললাম। এমনকি কাল চুরি করতে যারা এসেছিল তাদের সাথে এই দুজনের কোনো একটা সম্পর্ক আছে বলে যে আমার মনে হয় সেটাও বললাম। যামিনীবাবু মন দিয়ে শুনলেন, তারপর বললেন, একটা কথা আপনাদেরকে বলা হয়নি। আসলে আসলে হয়তো ব্যাপারটা তেমন কিছু না। আমার বাবা কিন্তু আমার চেয়ে বেশি আমার ছেলেকে ভালোবাসত। মৃত্যুর সময় আমার ছেলেই আমার বাবার কাছে ছিল। তবে জানেন তো, আমার ছেলেটা একটু অন্য ধরনের, সেটা তো আপনারা শুনেছেনই। তবে ওর সাথে আপনাদের কথা হয়নি, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ও নিজে একা থাকতে ভালোবাসে, কথা বলে কম, কারোর সাথে মেশে না, বাড়ি থেকে কোথাও বেরোয় না,
সারাদিন ওই ঘরে ওই বাঁশি, হারমোনিয়াম, বেহালা, হ্যাঁ, এইসব নিয়েই থাকে। আচ্ছা যামিনী বাবু, এমনটা কি হতে পারে আপনার বাবা ওই পাথরটার ব্যাপারে আপনার ছেলেকে কিছু বলে গেছেন? সে ব্যাপারে আমি ওর কাছে জানতে চেয়েছিলাম, তবে ও বলেছে যে ওই ব্যাপারে কিছুই জানে না, তাই আর জোর করিনি। বুঝতেই তো পারছেন, কিন্তু আমার ছেলের উপর কেউ আক্রমণ করতে যাবে কেন অজিতবাবু? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় আমি কথা শেষ করার আগেই ব্যোমকেশ এসে ঘরে ঢুকল। তারপর বলল, আচ্ছা যামিনী বাবু, আপনাদের বাড়ির বাগানে আগে মালি কাজ করতো, সেটা দেখলেই বোঝা যায়, কিন্তু এখন কোনো মালি আপনাদের বাগানে কাজ করে না কেন? আসলে বাগানের শখ আমার নয়, আমার বাবার ছিল। বাবার মৃত্যুর পর ওই বাগানটা আমার ছেলে, সে নিজেই মাঝে মাঝে জল দিত এবং গাছের পরিচর্যাও করত। তারপরও নিজেও কেমন যেন বাগানটায় আর পরিচর্যা করত না। এমনকি আমি কাউকে দিয়ে বাগান পরিষ্কার করালে বা বাগানে কাজে লাগালে সেটাও ওর পছন্দ হতো না। ব্যোমকেশ কি যেন ভাবতে লাগলো, তারপর বলল, আপনাদের বাড়িতে এমন কোনো জায়গা আছে কি যেটা আপনারা ব্যবহার করেন না, কিংবা এমন কোনো গুপ্ত ঘর যেখানে কোনো কিছু লুকিয়ে রাখা যেতে পারে? না ব্যোমকেশ বাবু, সেই রকম তো কিছু আমার জানা নেই, তবে যদি থাকেও তাহলে সে ব্যাপারটা কিন্তু আমি কিছু জানি না। আচ্ছা বেশ, আপনি বিশ্রাম নিন, আমরা এখন চলি, অনেকটা রাত হলো। জানি আপনি ঘুমোতে পারবেন না, তাও একটু বিশ্রাম করার চেষ্টা করুন। আপনার ছেলের কিচ্ছু হবে না, বিপদ কেটে গেছে। যামিনী বাবুকে আরও একবার আশ্বস্ত করে আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। বাকি রাতটা আর জেগে কাটানোর ইচ্ছে হলো না, কারণ ভবানীবাবু এর মধ্যে এসে জানিয়ে গেছেন জয়ন্ত রায়ের বিপদ কেটে গেছে। এখন তিনি ঘুমোচ্ছেন, আর একটু ঘুম হলে, বিশ্রাম হলেই তার শরীর ঠিক হয়ে যাবে। আর ক্ষতস্থান থেকে রক্ত পড়া এখন বন্ধ হয়ে গেছে। আমরা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, তবে ঘুম এলো না। চোখ বন্ধ করে শুয়ে আছি, এমন সময় ব্যোমকেশকে নিজের মনেই বলতে শুনলাম, যে দিনের বেলাতেও বাড়ি থেকে বেরোতে চায় না, সে হঠাৎ রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পেছনে গেল কেন? আর তার কাছে কয়েকটা কাগজের টুকরোই বা থাকবে কেন? আমার একবার মনে হলো ব্যোমকেশকে জিজ্ঞাসা করি কোন কাগজের টুকরোর কথা সে বলছে। তারপরেই বুঝতে পারলাম আমার ঘুম চলে আসছে, তাই আর কিছু প্রশ্ন করা হলো না। পরদিন সকালে ঘুম ভাঙল একটু দেরি করেই। একটা গোটা দিন ব্যোমকেশ কিন্তু কাটিয়ে দিল সেই দোতলার ঘরে, যে ঘরে যামিনীবাবুর বাবা থাকতেন এবং যে ঘরে তাদের কাগজপত্র, ডায়েরি, এমনকি বাকি সমস্ত কিছু ছিল। এর মধ্যে মাত্র দুবার নিচে নেমে জয়ন্ত রায়ের সাথে দেখা করে এসেছিল, তবে জয়ন্ত রায় কিছু বলতে চাননি, এমনকি তাদের মধ্যে কথা হয়েছে। আমি কিন্তু এই সময়টা অন্য একটা কাজ করলাম। আমায় ব্যোমকেশ বলেছিল বাড়ির আশেপাশে, এমনকি পেছনের জঙ্গলের দিকটা ঘুরে দেখতে, কোনো কিছু বুঝতে পারা যায় নাকি। আমি জঙ্গলের দিকটায়, এমনকি বাড়ির প্রাচীরের দিকটা ঘুরে বেড়াতে বেড়াতে কয়েকটা সিগারেটের টুকরো, কয়েকটা ছেঁড়া কাগজের পাতা, এমনকি দুটো শক্ত লাঠি পেলাম। সেই কথা ব্যোমকেশকে জানাতে ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তবে আমাকে কিছু বলল না। এদিকে যামিনীবাবু নিজের ঘরে রয়েছেন। তিনি রীতিমতো অসুস্থ। চন্দ্রাদেবীর শরীর এই ঘটনায় সামান্য খারাপ হয়ে এসেছে। একমাত্র ভবানীবাবু বাড়ির চাকরদের সাথে তাদের সবার সেবা শুশ্রূষা করেছেন, মাঝে মাঝে আমাদের খাওয়ার ব্যবস্থা করছেন। এভাবেই একটা গোটা দিন পার হয়ে গেল। পরদিন সকালে ব্যোমকেশ আমায় নিয়ে গেল যামিনীবাবুর ঘরে। আপনার দাদুর ডায়েরি আর কাগজপত্র খুঁজে তেমন বেশি কিছু জানা যায় না, তবে তিনি বাড়িতে ফিরে আসার পরেও বারবার সাগরের উল্লেখ করেছেন। কোনো একটা সাগর
তিনি এই বাড়ির মধ্যেই কোথাও আছে বলে বারবার লিখেছেন। আর তাছাড়া তিনি যে নিজের হাতে বাগান লাগিয়েছেন সেই কথাটাও ডায়েরিতে লিখেছেন। তবে শেষের দিকের কয়েকটা পাতা ছেঁড়া। আপনার বাবার কাগজপত্র সবই তার ব্যবসা সংক্রান্ত। তার ডায়েরিতে তার ব্যবসা নিয়েই কথাবার্তা লেখা রয়েছে। তবে শেষের দিকে তিনি না বললেও কোনো একটা অমূল্য জিনিসের কথা তিনি লিখেছেন, যেটা তিনি তার সবচেয়ে কাছের মানুষকে দিয়ে গেছেন, অথচ সেটা সে জানবে না। যামিনীবাবু অবাক হয়ে বললেন, আমার বাবার কাছের মানুষ বলতে আমার বাবা, মানে আমার ছেলেকেই সব থেকে বেশি ভালোবাসতেন। এমনকি মৃত্যুর সময়ও আমার ছেলেই তার কাছে ছিল। তিনি সরাসরি তাকে এই পাথরটা দিয়ে যাবেন না, কারণ তাতে বাকি সকলেই জানতে পেরে যাবে। কোনো গুপ্ত উপায়ে তিনি পাথরটা আপনার ছেলের কাছেই রেখে গেছেন। আর ওই পাথরটা খুঁজে পেলেই সেই পাথরটা দিয়ে এমন একটা সিন্দুক খোলা যাবে যার মধ্যে অমূল্য কিছু রয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারটা কোনোভাবে বাইরের কেউ, অর্থাৎ আপনার কাছে প্রথম বা দ্বিতীয় যে ভদ্রলোক এসেছিলেন তারা জানতে পেরেছিল, আর তাই তারা আপনার কাছ থেকেই পাথরটা নেওয়ার জন্য এসেছিল। তবে দ্বিতীয় যে ভদ্রলোক এসেছিল সে বোধহয় বুঝতে পেরেছিল যে আপনারা তা খুঁজে পাননি, তাই সে অপেক্ষা করেছে। আর যখন বুঝতে পেরেছে যে আপনাদের মধ্যে কেউ পাথরটা খুঁজে পেয়েছে, তখন সে আপনাদের বাড়িতে চুরির চেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। তার সবথেকে জলজান্ত প্রমাণ আপনার ছেলের ওপর হওয়া কালকের হামলা। কিন্তু সে কেন রাত্রে ওখানে গিয়েছিল সে কথা কিন্তু আমাদেরকে না বললে এই কাজটাতে আমরা বিশেষ এগোতে পারবো না। মানে আপনি বলতে চাইছেন যে ওই পাথরটা আর ওই পাথরটা দিয়ে খুলতে পারার মতো সিন্দুক দুটোই এই বাড়িতেই আছে? আমি সেই ব্যাপারে অনেকটাই নিশ্চিত। আপনার বাড়ির ওপর রাতের বেলা নজর রাখা হয়, তার প্রমাণ অজিত পেয়েছে, আর জায়গাটা আমি নিজেও দেখেছি। আর তাছাড়া আপনি নিজেও বলেছেন যে আপনার বাড়ির ওপর রাতের বেলা কেউ নজর রেখে চলেছে, আর তারাই চুরি করার চেষ্টা করেছে। আরেকটা ব্যাপার আছে, আপনার বাড়ির বাগানের পশ্চিম দিকে কিছুটা জায়গা মাটি খোঁড়ার মতো হয়ে রয়েছে। আমার মনে হয় না যে আপনাদের কেউ সেখানে মাটি খুঁড়তে গেছেন, অর্থাৎ বাইরের কেউ এসে মাটি খুঁড়েছে। আর তার একটাই কারণ হতে পারে, বাইরের কেউ বুঝতে পেরেছে যে এই বাড়িতে কোথাও রয়েছে সেই সিন্দুক, আর সেই কারণে তারা কোনো একটা কিছুর ওপর নির্ভর করে ওখানে মাটি খুঁড়েছে। তবে হ্যাঁ, কাজ শেষ করতে পারেনি। তবে আমার মনে হয় যে এই কাজে আপনার বাড়ির কেউ তাদের সাহায্য করে চলেছে। যামিনীবাবু এই কথায় অবাক হয়ে বললেন, না না না, আমার এই বাড়ি থেকে কেউ তা হতে পারে না ব্যোমকেশবাবু। এ বাড়ির সবাই বিশ্বস্ত। তাও হতে পারে। তবে আমি এর মধ্যে একটা কাজ করেছি, আপনার ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে সে যদি আমাদের সাথে কথা বলে তাহলে হয়তো এই সমস্যার সমাধান আমরা অনেকটাই করতে পারব। দেখুন, এই বাড়িতে যদি সেই সিন্দুকটা কোথাও লুকোনো থাকে, তাহলে সেটা বাইরে বার না করা পর্যন্ত এই বাড়িতে চুরির চেষ্টা কিংবা আপনাদের উপর আক্রমণ কিন্তু হতেই থাকবে। এখন গোটা গ্রাম খুঁজে বাইরে থেকে কারা এসেছে সেটা বার করতে পারলে আমরা নিশ্চয়ই তাদেরকে ধরতে পারবো। তবে তাতে কিন্তু সমস্যার ঠিক সমাধান হবে না। এবারে আপনি যা ভালো মনে করেন তাই হবে। হ্যাঁ, আমরা এখন আমাদের ঘরে যাচ্ছি। আপনার ছেলে যদি আমাদের সাথে কথা বলতে রাজি হয় তাহলে আমাদেরকে ডাকবেন, কারণ তার সহযোগিতা ছাড়া আমরা এখন কিছুই করতে পারবো না। যামিনীবাবুর ঘরের বাইরে এসে দেখা গেল ভবানীবাবু এই ঘরের দিকেই আছেন। তাকে দেখে ব্যোমকেশ বলল, কাজ হয়েছে ভবানীবাবু।
ভবানীবাবুর মুখে একটা সামান্য হাসির আভাস দেখা গেল। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ এর মধ্যেই ভবানীবাবুর সাথে মিলে কোনো একটা পরিকল্পনা তৈরি করে ফেলেছে, কিন্তু সেটা যে কি তা আমি ধারণা করতে পারলাম না। বিকেলের দিকে ব্যোমকেশ আমায় রেখে কোথায় যেন বেরিয়ে গেল। আমায় বলে গেল বাড়ির চারপাশে নজর রাখতে। বাড়ির চারপাশে যদি অচেনা কাউকে দেখা যায় তাহলে তার উপর পড়া নজর রাখতে এবং তারা কি করে সেইটা দেখতে। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ ভবানীবাবুর সাথে বেরিয়েছে। আমি ব্যালকনিতে ঘুরে বেড়ালাম কিছুক্ষণ, তারপর বাগানের ভেতরে গেলাম। একসময় দারোয়ানের সাথে বসে গপ্পগুজব করতে লাগলাম, কিন্তু বাড়ির আশেপাশে কাউকেই দেখা গেল না। ব্যোমকেশ সন্ধ্যার দিকে ভবানীবাবুর সাথে ফিরে এলো। তখন দেখলাম তার মুখ কেমন গম্ভীর হয়ে রয়েছে, কিন্তু এর কোনো কারণই আমি বুঝতে পারলাম না। একসময় ব্যোমকেশ সেই ঘরে গিয়ে ঢুকল যেখানে যামিনী রায়ের বাবা থাকতেন। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রাত্রের দিকে ঘরে এলো। সেদিনের খাওয়া দাওয়া আমরা আমাদের ঘরেই সেরে নিলাম। তারপর ব্যোমকেশ রাতের বেলা বিছানার উপর বসে আমায় বলল, অজিত, কোথাও একটা বড় গন্ডগোল হচ্ছে এই গোটা বাড়িতে। কোনো একটা রহস্য চলছে, বুঝলে? কি রহস্য বলো তো? যেদিন এই বাড়িতে চোর এসেছিল সেদিন যে কাজের লোকটি আহত হয় তার সাথে আমি কথা বলেছি। সে একটা অদ্ভুত কথা আমাকে বলেছে। সে বাড়িতে চোর ঢুকেছে বুঝতে পেরে যখন দোতলায় যায় তখন তার পেছনের দিক থেকে কেউ তার মাথায় আঘাত করে, অথচ সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল তখন সেখানে কিন্তু একমাত্র সে ছাড়া আর কেউ ছিল না। আর চোর যদি ইতিমধ্যেই উপরে বোতলের ঘরে গিয়ে ঢোকে তাহলে তাকে পেছন থেকে আঘাত করবে কে? আর সে দোতলায় ঘরের সামনে গিয়ে দরজা খোলা দেখলে কাউকে কিন্তু দেখতে পায় না। এমন তো হতেই পারে যে চোর উঠে তার পেছনের দিকে কোথাও লুকিয়েছিল, তারপর তাকে সামনে দেখতে পেয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। সেটা হতে পারে না, কারণ তার মাথায় আঘাত করার সাথে সাথেই তার চিৎকার শুনে সিঁড়ি দিয়ে ভবানীবাবু উপরে উঠে যান। তিনি কিন্তু কাউকে নিচে নেমে আসতে দেখেননি। তার মানে তুমি কি বলতে চাইছো? তার মানে এটাই হতে পারে যে তার মাথায় যে আঘাত করেছিল সে এই বাড়িরই কেউ। সে আঘাত করে তারপর নিজের ঘরে চলে যায় যাতে তাকে কেউ সন্দেহ করতে না পারে। আরও একটা ব্যাপার আছে, কাজের লোকটি দোতলার ঘরের কাছে আহত হয়। ভবানীবাবু তার চিৎকার শুনে নিচে থেকে উপরে উঠে আসেন, কিন্তু নিচে এসেছিলেন আরও পরে। আর কাল যখন জয়ন্ত রায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন তার কাছে কিছু একটা ছিল, সেইগুলো ওই দুজন নিয়ে গেছে। তার মানে তুমি বলতে চাইছো এই সমস্ত কিছুর সাথে জয়ন্ত রায়ের একটা সম্পর্ক আছে, তাই তো? শুধু জয়ন্ত রায় নয় অজিত, আমার মনে হয় যামিনী রায়েরও একটা সম্পর্ক আছে, আর তিনি আমাদের কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। আচ্ছা, ওই লাল পাথরটা কোথায় আছে তার সম্পর্কে তুমি কোনো অনুমান করতে পেরেছো? খানিকটা অনুমান করতে পেরেছি, তবে আমার মনে হয় যে ব্যাপারটা জয়ন্ত রায় নিজেও জানেন। তবে আমার মনে হয় তিনিও সেই সিন্দুকটা খোঁজার চেষ্টা করছেন, যেটার কথা তার ঠাকুরদা ডায়েরিতে লিখে গেছেন। তবে সিন্দুকটাকে তিনি হয়তো সাগর বলে লিখে গেছেন, তাই কেউ ব্যাপারটা বুঝতে পারেনি। অথচ এ বাড়িতে সাগরের সাথে সম্পর্কিত তেমন কিছুই নেই। সেই সিন্দুকটা খুঁজে পেলেই তো ব্যাপারটা মিটে যায়। তাহলে তুমি সেইটা খোঁজার চেষ্টা করো। একটা সন্দেহ আমার রয়েছে অজিত, আর তাছাড়া ভবানীবাবুর সাহায্যে আমি গ্রামে কয়েকজন লোককে কাজে লাগিয়েছি, যারা বাইরে থেকে কেউ যদি আসে তাদের খুঁজে বার করবে, এবং তাহলেই আমরা বুঝতে পারবো যে ওই চোর আসলে কোথা থেকে এসেছিল। গ্রামের কেউ এমন করবে সেটা হতে পারে না, বাইরের কেউ কাল রাতে এসেছিল, বুঝলে অজিত? তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি ব্যোমকেশ, কিন্তু ব্যাপারটা
তাও কেমন যেন গোলমেলে ঠেকছে। গোলমাল তো আছেই, তবে কোনো একটা সমাধান কাল সকালে বের করতেই হবে অজিত। এই কথার পর ব্যোমকেশের সাথে আমার আর কোনো কথা হলো না। আমি বিছানায় শুয়ে পড়লাম। তবে ব্যোমকেশকে দেখলাম অনেক রাত পর্যন্ত ডায়েরিটা খুলে কি যেন লিখছে, নিজের মনেই কিছু কথাবার্তা বলে চলেছে। আমি বুঝতে পারলাম কেসটা নিয়ে রীতিমতো গভীরভাবে কিছু ভেবে চলেছে। আর আমারও মনে হচ্ছিল কেসটায় কোথাও যেন কিছু একটা মিলছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। পরদিন সকালে ব্যোমকেশ আমায় ডেকে তুলল। তারপর বলল, চলো তো অজিত, একবার জয়ন্ত রায়ের সাথে কথা বলার চেষ্টা করে দেখি। কিন্তু উনি তো কোনো কথা বলতে চাইছেনই না। একবার চেষ্টা করতেই হবে। আমার মনে হচ্ছে যে ওনার সঙ্গে কথা বললেই সমাধান বেরিয়ে আসবে। চলো। আমরা যখন জয়ন্ত রায়ের ঘরে পৌঁছালাম তখন তিনি বিছানায় শুয়ে আছেন। দরজা ভেজানো ছিল। দরজা সামান্য খুলে ব্যোমকেশ বলল, জয়ন্তবাবু, আপনার সাথে একটু কথা বলার ছিল। জয়ন্তবাবুকে আগেই দেখেছি, তবুও তার সাথে তার বাবা যামিনী রায়ের বেশ কিছুটা মিল রয়েছে। তবে তার গায়ের রং ফর্সা হলেও সামান্য ফ্যাকাশে, চোখ মুখ কেমন যেন একটু উদাস ধরনের। তিনি বিছানায় শুয়ে থেকেই বললেন, আমি এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে চাইছি না। আমার মনে হয় কথা বললে আপনারই লাভ হবে, কারণ সেই সিন্দুকটা আপনি একা খুঁজে বার করতে পারবেন না। সে ব্যাপারে আপনাকে আমার সাহায্য নিতেই হবে। এই কথায় জয়ন্ত রায়ের চোখে কেমন একটা উজ্জ্বল ভাব এলো। তিনি বিছানায় উঠে সামান্য উঠে বসতে বসতে বললেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে ঢুকতেই জয়ন্ত রায় বললেন, দরজাটা বন্ধ করে দিন। আমি দরজা বন্ধ করে দিতেই ব্যোমকেশ আর আমি জয়ন্ত রায়ের বিছানার এক পাশে বসলাম। জয়ন্ত রায় বেশ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে বললেন, বলুন, কি জানতে চান? কাল রাতে যখন আপনার উপর গুলি চলে তখন আপনি সেখানে ঠিক কি কারণে গিয়েছিলেন বলুন তো? সে কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। হ্যাঁ, অবশ্যই আপনি বলতে বাধ্য নন, তবে আপনার কাছে সে সময় আপনার বাবার ঠাকুরদার ডায়েরির কয়েকটা ছেঁড়া পাতা ছিল, আর সেই পাতায় নিশ্চয়ই আপনার ঠাকুরদা এমন কিছু লিখে রেখেছিলেন যার সাথে ওই সিন্দুকের আর ওই পাথরটার সম্পর্ক আছে। কি আমি কি ঠিক বলছি জয়ন্তবাবু? জয়ন্তবাবু বেশ কিছুক্ষণ ব্যোমকেশের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, আমি সেগুলো ওদের দিয়ে দিলে তাহলে আমাদের বাড়িতে আর চোর আসতো না, আর চোর এসে আমাদের বিরক্তও করতো না। সেই কারণেই আমি ওইগুলো দিতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমায় চিনতে পারেনি। অন্ধকারে তাই গুলি চালিয়েছে। তবে পরে যখন বুঝতে পারে তখন এসে আমার কাছ থেকে কাগজের টুকরোগুলো নিয়ে যায়। তবে ততক্ষণে আমি অজ্ঞান হয়ে গেছি। আপনার ঠাকুরদা আপনাকে বলে গিয়েছিল এ বাড়িতে সাগর নামে কি আছে? বলে যায়নি, তবে আমি বুঝতে পেরেছিলাম, আর আশা করি আপনিও বুঝতে পেরেছেন। কিন্তু আপনার একবারও মনে হয়নি যে এই সাগরের সাথে সিন্দুকের কোনো একটা সম্পর্ক আছে? আমি নিজেও সে ব্যাপারটা ভেবেছি, তবে সেই কারণেই ব্যাপারটা সবার কাছ থেকে আড়াল করে রাখতে চেয়েছি। কারণ আমার ঠাকুরদা আমায় একটা কথা বলে গিয়েছিলেন, এই সিন্ধুকে যে সমস্ত অর্থ সোনা রয়েছে সেগুলোর উপর একা ঠাকুরদার অধিকার নেই। আমার ঠাকুরদার বাবা যখন জাহাজে বাণিজ্য করতেন তখন ওই সমস্ত সংগ্রহ করেছিলেন, আর সেগুলো আমার ঠাকুরদার বাবার সাথে আরও একজনের সম্পত্তি। আসলে আমার বাবা নিশ্চয়ই আপনাকে বলেছেন
আমাদের বাড়িতে দুবার 2 ভদ্রলোক এসেছিলেন ওই পাথর দাবি করতে। আসলেই ওই সম্পত্তি সেই ভদ্রলোকের পরিবারের সম্পত্তি, অন্তত আমার ঠাকুরদা অনুমান করেছেন তাই। তিনি কখনো চাননি সম্পত্তি আমি একা ভোগ করি, মানে আমরা একা ভোগ করি। তাই বাবাকে কখনো সিন্ধুকের কথা আর পাথরের কথা বলে যাননি। তবে আমি বুঝতে পেরেছিলাম পাথরটা আমার ঘরেই কোথাও আছে, কিন্তু কোথায় সেটা অনুমান আমি করতে পারিনি। আর সত্যি বলতে কি ব্যোমকেশবাবু, আমি অনুমান করতে পারলেও কখনো সেটা বাইরে বের করতে দিতাম না, কারণ আমার বাবা ওই সম্পত্তি একাই ভোগ করতে চেয়েছেন। আর আজ যা কিছু হচ্ছে তার সমস্ত কিছুই বাবার জন্য। আমি যদি একবার আপনার ঘরটা ঘুরে দেখি তাহলে কি আপনি আপত্তি করবেন? না না। আচ্ছা, এই ঘরে আপনার ঠাকুরদার ঠিক কি কি আছে? দেওয়ালে টাঙানো ঠাকুরদার ছবি রয়েছে, তাছাড়া ঠাকুরদার একটা পাথরের পছন্দের মূর্তি ছিল। সেই মূর্তিটা আমার ঘরে ওই টেবিলের উপর আছে। তাছাড়া ঠাকুরদার একটা লাঠিও রয়েছে। আসলে ঠাকুরদার শেষ বয়সে লাঠিটা নিয়ে ঘুরে বেড়াতেন, আর আমিও ঠাকুরদার লাঠিটা হাত দিয়ে ধরে ঘুরে বেড়াতাম। তাই দাদু ঠাকুরদার স্মৃতিচিহ্ন হিসেবে সেইটা আমি রেখে দিয়েছি। ব্যোমকেশ উঠে গিয়ে দেওয়ালে টাঙানো ছবিটা একবার দেখল, তারপর টেবিলের উপর রাখা মূর্তিটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তবে নিরেট পাথরের মূর্তি সেটা। তারপর লাঠিটার কাছে গিয়ে লাঠিটা হাতে নিয়ে দেখল। বেশ কিছুক্ষণ ভালো করে দেখার পরে লাঠিটা রেখে দিয়ে এসে বলল, আর আমি যদি আপনাদের এই সিন্ধুক উদ্ধার করে দিই তাহলে কি আপনি অসন্তুষ্ট হবেন আমার উপর? দেখুন, সে সিন্ধুক যতদিন আমাদের বাড়িতে থাকবে ততদিন আমাদের বাড়ির উপর হামলা হবে, আর এই সমস্তটাই বাবার জন্য। তাই যদি সিন্ধুক উদ্ধার হয় তাহলে সেটা হোক, তবে আমি চাই সেই অর্থ আমরা যতটা পাবো ততটা যেন সেও পায়, যার সাথে আমার ঠাকুরদার বাবা এই অর্থ সংগ্রহ করেছিলেন। তাহলে আমার আর অসন্তুষ্ট হওয়ার কিছুই নেই। বেশ, তাহলে আমি সেই চেষ্টাই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়ন্তবাবু আমার সাহায্য করার জন্য। আর আশা করছি আপনার ওপর যে গুলি চালিয়েছিল তাকে খুব শীঘ্রই আমরা ধরতে পারব। পরদিন সকালে পরপর কয়েকটা ঘটনা ঘটল। এর মধ্যে কিন্তু বাড়ির উপর আর কোনো আক্রমণ হয়নি, কিংবা রাতে আমরা জানালার ধারে দাঁড়িয়ে থাকার পরেও কাউকে আর দেখতে পাইনি। তার বদলে পরদিন ভবানীবাবু জানালেন গ্রামে 2 জন বাইরের লোক ধরা পড়েছে। তাকে গ্রামের একটা জায়গায় আটক করে রাখা হয়েছে, এমনকি পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তারা গ্রামবাসীদের মারের মুখে স্বীকার করেছে তাদের অন্য কেউ পাঠিয়েছিল এ বাড়ির উপর নজর রাখতে এবং এ বাড়িতে ঢুকে একটা লাল রঙের পাথর চুরি করে আনতে। কিন্তু তারা এই বাড়িতে যেদিন ঢোকার পরিকল্পনা করেছে সেই দিনই এই ব্যাপারটা ঘটে গেছে। ব্যোমকেশ কিন্তু সেই লাল পাথরটা তখনও খুঁজে পায়নি। আমি আর ব্যোমকেশ এবং ভবানীবাবু যামিনীবাবুর ঘরে বসে থাকতে থাকতে ব্যোমকেশ বলল, যামিনীবাবু, আপনি কিন্তু আমাদেরকে বেশ কয়েকটা মিথ্যে কথা বলেছিলেন, এমনকি চিঠিতেও 2-1টা মিথ্যে কথা লিখেছেন। হ্যাঁ, আপনি চিঠিতে বলেছিলেন যে আপনাদের আর্থিক অবস্থা এখন পড়তির দিকে হলেও খুব একটা খারাপ নয়। তবে আমি যতদূর বুঝতে পেরেছি এবং ভবানীবাবুর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাতে আপনার ব্যবসা একদম ভেঙে পড়ার মুখে। এই সময় বেশ কিছু অর্থ ব্যবসায় না লাগাতে পারলে ব্যবসা কিন্তু ডুবে যাবে। আর তাছাড়া আপনার কোনো অসুস্থতা নেই, আপনি অসুস্থ হওয়ার ভান করছেন যাতে আপনার উপর আমি কোনোভাবে সন্দেহ করতে না পারি। কিন্তু আপনাকে এই কয়েকদিনে শুধু বিছানায় শুয়ে থাকতে ছাড়া কোনোদিনও কোনো ওষুধপত্র খেতে আমি দেখিনি। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে আপনার শরীর এতটাও অসুস্থ নয় যে আপনাকে ওষুধ খেতে হবে। তবে যেদিন আপনার ছেলের গুলি লাগে সেই দিন কিন্তু আপনি স্বাভাবিকভাবেই বাইরে বেরিয়ে এসেছিলেন।
অথচ তাছাড়া অন্য কোনো সময় আপনি থাকেন ঘরের ভিতরে। এছাড়াও আপনি বলেছেন যে ওই লাল পাথরের ব্যাপারে, এমনকি ওই সিন্দুকের ব্যাপারে আপনি নাকি তেমন কিছুই জানেন না। অথচ আপনি সবই জানেন বলেই আমার মনে হয়। আপনি আপনার বাবার কাছে ওই সিন্দুকটা খুঁজে বার করার কথাও বলেছিলেন, তবে সেই ব্যাপারে তিনি আপনাকে কোনো সাহায্য করেননি। আর আপনার স্ত্রীর সাথে কথা বলে আমি জানতে পেরেছি সেই দুজন ভদ্রলোক যখন আপনাদের বাড়িতে এসেছিল তখন আপনারা তাদের কোনো কথাই শুনতে চাননি। সেটা যেমন আপনার বাবা করেছে তেমন আপনিও করেছেন। অথচ আপনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন। আরও একটা মিথ্যে কথা আপনি বলেছেন, আর যেটার কারণে আপনার ছেলের এই অবস্থা। তার গুলি লাগার পেছনে কিন্তু আপনিই দায়ী। শেষের কথাটা যামিনী রায় কেমন উত্তেজিত হয়ে বললেন, এসব এসব আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? আমি তো নিজে আপনাকে এখানে ডেকে এনেছি আমাকে সাহায্য করার জন্য। তাহলে তাহলে আমি আপনাকে মিথ্যে কথা বলবো কেন? আপনি আমাকে এখানে ডেকে এনেছেন একটা সমস্যার জন্য, কিন্তু আপনার সমস্যা আসলে কিছুই নয়। আপনার সমস্যা হলো আপনার আর্থিক অবস্থা, আর সেই সমস্যাটা থেকে আপনাকে বাঁচতে হলে সেই সিন্দুকের গুপ্তধন আপনাকে খুঁজে বার করতে হবে, আর সেটা আপনার পক্ষে সম্ভব নয়। এমনকি আপনার ছেলে জয়ন্তবাবু, আমি যতটা জানি সে আপনাকে সাহায্য করতে রাজি নয়, তাই আপনি আমাকে ডেকে এনেছেন। আর ঠিক এই কারণে আপনি আমার সাথে আপনার পরিচয় করার কথা বললেও আপনার বন্ধুর কথা কিন্তু বলেননি, যাতে আমি তার কাছ থেকে আপনার ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে না পারি। তাছাড়া আরও কয়েকটা ব্যাপার ছোট ছোট রয়েছে যেগুলোর জন্য আপনাকে সন্দেহ করা যায় যে আপনি নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্যে আমায় এখানে ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি নিজের ব্যবসা বাঁচানোর জন্য, আমার পরিবারকে বাঁচানোর জন্য আপনাকে এখানে ডেকে এনেছি। আমি ওই সিন্দুকটা খুঁজে পেতে চাই। সেই সিন্দুকে যা অর্থ আছে তা আমি ব্যবসার কাজে লাগাতে চাই। না হলে আমি আমার বংশ বাঁচাতে পারবো না। আমার ছেলের তো কোনো কিছুতেই মন নেই, সে গান বাজনা নিয়েই থাকতে ভালোবাসে। এসব অর্থ, ব্যবসা, এসবের কিছুই বোঝে না। কিন্তু আমায় তো তেমন ভাবলে হবে না ব্যোমকেশবাবু। আমার তো আমার ভালোটা বুঝতে হবে, আপনিই বলুন। আর সেই কারণেই আপনি সিন্দুকের কথা আর ওই পাথরের কথা বাইরের একজনকে বলেছিলেন। তবে আপনি যখন সিন্দুক খুঁজে পাননি তখন সে আপনার কথা মানতে রাজি হলো না। আর আমার মনে হয় যে আপনি তার কাছ থেকে বেশ কিছু টাকাও নিয়েছেন, আর সেই কারণে আপনার বাড়ি থেকে পাথর আর ওই সিন্দুক চুরি করার জন্যে সে নিজেই লোক পাঠিয়েছে, আর সেই লোকের হাতে আপনার ছেলে আহত হয়েছে। কি আমি কি ঠিক বলছি যামিনী বাবু? যামিনীবাবু বেশ কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, আমার ব্যবসার কাজে একজনের সাথে পরিচয় হয়েছিল। তাকে আমি এই সিন্দুকের কথা বলি, আর এটাও বলি যে সেটা খুঁজে পেলে তাকে আমি সেখান থেকে কিছু অর্থ দেব। এই কথা বলে তার কাছ থেকে আমি কিছু টাকাও নিয়েছিলাম ব্যবসা বাঁচানোর জন্য। কিন্তু পরে যখন আমার ছেলে আমার সাহায্য করতে রাজি হয় না, তখন আমি বিপদে পড়ে যাই। কিন্তু সে কোনো না কোনোভাবে ওই সিংহ উদ্ধারের চেষ্টা চালাতে থাকে। দ্বিতীয়বার আমার বাড়িতে যে এসেছিল সে আর অন্য কেউ নয়, তারই একজন চেনা লোক। কিন্তু তখন আমরা কিছুই করতে পারিনি। তারপর আমার শেষ আসিয়েছে এই মাত্র কয়েকদিন আগেও। আমি ভয় পেয়ে আপনাকে ডেকে পাঠাই ব্যোমকেশবাবু। কাজটা কিন্তু আপনি ভালো করেননি যামিনী বাবু। আপনার বাবা, আপনার ঠাকুরদা কেউ চাননি এই অর্থ নিজে একা ভোগ করতে, তাই তারা কখনোই আপনাদের এই অর্থের খোঁজ দিয়ে যেতে চাননি। আর আপনার ছেলেও সেটা চায়নি, কিন্তু আপনি চাইলেন। ব্যোমকেশবাবু,
আপনি ওই অর্থটা উদ্ধার করে দিন, আপনি ওই অর্থটা উদ্ধার করে দিন ব্যোমকেশবাবু, না হলে আমি ভীষণ বিপদে পড়ে যাব। আমার সাহায্য করুন ব্যোমকেশবাবু, আমাকে সাহায্য করুন। বেশ, আমি আপনাকে সাহায্য করব, তবে ওই সিন্দুক খুঁজে বার করে আমি কিন্তু সেটা তুলে দিয়ে যাব আপনার ছেলের হাতে। তারপর সে যা ভালো বুঝবে তাই করবে। সেই বাড়ি থেকে বেরিয়ে আমরা এসে দাঁড়ালাম বাড়ির সামনের বাগানের মাঝখানে। আমি, ব্যোমকেশ, ভবানীবাবু, জয়ন্ত রায়, যামিনীবাবু, চন্দ্রাদেবী, এমনকি বাড়ির কাজের লোকরাও সেখানে রয়েছে। ব্যোমকেশের নির্দেশে দারোয়ান একটা কোদাল কোথা থেকে জোগাড় করে আনলো। তারপর বাগানের ঠিক মাঝখানে যেখানে একটা গাছ মরে শুকিয়ে গেছে সেই জায়গাটায় ব্যোমকেশ খুঁড়তে বলল। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর জায়গাটা গভীর হয়ে এলো। তারপর ব্যোমকেশ বেশ কিছুক্ষণ বাগানটার চারপাশে ঘুরে বেড়ালো। তারপর সেই জায়গাটার বদলে অন্য আরেকটা জায়গা খুঁড়তে বলল। তারপর একসময় জয়ন্ত রায়ের দিকে তাকিয়ে বলল, জয়ন্তবাবু, একটা কথা বলুন তো, আপনি তো আপনার ঠাকুরদার সাথে মাঝে মধ্যেই বাগানে গেছেন, ঠিক কোন গাছটার কাছে আপনার ঠাকুরদা বেশিরভাগ সময় যেতেন আপনার মনে আছে? জয়ন্ত রায় বেশ কিছুক্ষণ বাগানের দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা নির্দিষ্ট শুকিয়ে যাওয়া গাছের দিকে দেখাতেই ব্যোমকেশ সেখানে খুঁড়তে বলল। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর দারোয়ান চেঁচিয়ে বলে উঠল, কিছু একটা আছে বাবু, নিচে কিছু একটা আছে। আমি তাকিয়ে দেখলাম ব্যোমকেশ, যামিনী রায়, জয়ন্তবাবু, এমনকি ভবানীবাবুর মুখটা উজ্জ্বল হয়ে এসেছে। আমি বুঝতে পারলাম সেই কাঙ্ক্ষিত সিন্দুক আছে ওখানে, যেটার জন্য এত কিছু, যার জন্য আমাদের সেই কলকাতা থেকে এত দূরে ছুটে আসতে হলো। ব্যোমকেশের অনুমান মিথ্যে হয়নি। সিন্দুক আছে এ বাড়িতে, সিন্দুক আছে আসলে সাগরে। আসলে যামিনী রায়ের ঠাকুরদা এই বাগানের নাম দিয়েছিলেন সাগর, আর সেই সাগরে আছে সিন্দুক। সিন্দুকটা কিন্তু দারোয়ান একা তুলতে পারল না। আমরা প্রায় সকলেই হাত লাগালাম। একটা লোহার ভারী সিন্দুক। সেই সিন্দুকটা তুলে এনে বাগানের একপাশে রেখে দেখা গেল তার চাবির জায়গায় গোল ফুটো মতো। আসলে এটা সেই পাথরটা দিয়ে খুলতে হবে। এবার জয়ন্ত রায় ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, কিন্তু ব্যোমকেশবাবু, সেই পাথরটা না পাওয়া গেলে তো সিন্দুক খোলা যাবে না। ব্যোমকেশের মুখে আরও একটা হাসি ফুটে উঠল। ব্যোমকেশ তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা লাল রঙের গোল বড় পাথর বার করে আনলো। সেটা দেখে কিন্তু আমরা সবাই অবাক হয়ে গেলাম। জয়ন্ত রায় প্রায় চিৎকার করে বলে উঠল, এ কি, এটা আপনি কোথায় পেলেন ব্যোমকেশবাবু? আপনার ঘরে আপনার দাদুর রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্নটা। জয়ন্ত রায় কিছুক্ষণ সরু চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার চোখ স্বাভাবিক হয়ে এলো। তার মুখে একটা হাসি ফুটে উঠল। সেই হাসির অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না, কারণ ব্যোমকেশের হাত থেকে পাথরটা নিয়ে ভবানীবাবু ততক্ষণে সেই সিন্দুকের চাবির জায়গাটায় ঢুকিয়ে নাড়াচাড়া করতে একটা খট করে শব্দ হলো। তারপর সিন্দুকের ডালা খুলতে যেতেই ব্যোমকেশ বলে উঠল, সাবধান ভবানীবাবু, দেখুন পুরনো দিনের সিন্দুক। আর তাছাড়া সিন্দুকটাকে এইভাবে যখন এখানে লুকিয়ে রাখা হয়েছে, তখন এর মধ্যে কোনো একটা বিপদ থাকতেই পারে। ব্যোমকেশের কথায় ভবানীবাবু সামান্য কিছুটা পিছিয়ে এসে সিন্দুকের ডালাটা ধরে একটা টান দিতেই সিন্দুকটা খুলে গেল। কিন্তু সিন্দুকের ভেতরে রোদের আলোয় জ্বলজ্বল করার সোনার রূপোর মধ্যে ওটা কি? একটা লম্বা কালো রঙের সাপের হাড় সিন্দুকের মধ্যে পড়ে আছে। বেশ বোঝা যায় সাপটাকে সিন্দুকের মধ্যে রাখা হয়েছিল অনেক বছর আগে। সেটা এখন মরে হাড়ের মতো হয়ে গেছে। সিন্দুকের সোনাদানাগুলোর উপরে যেন কুণ্ডলি পাকিয়ে বসে আছে এখন। যামিনীবাবু ব্যোমকেশের একটা হাত জড়ো করে ধরে বললেন, ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু, আমি 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 অনেক অন্যায় করেছি, কিন্তু যা করেছি বিশ্বাস করুন সব কিছুই অর্থের জন্য করেছি।
এই অর্থ আমার ব্যবসার কাজে লাগালে আমি বাঁচতে পারবো, না হলে আমি ডুবে যাব। ব্যোমকেশবাবু, আমাকে আমাকে ক্ষমা করে দিন। ব্যোমকেশবাবু, ক্ষমা করে দিন। ক্ষমাটা আমার কাছে না চেয়ে ক্ষমা আপনার ছেলের কাছে চান। সে যদি আপনাকে ক্ষমা করে তাহলেই আপনি এই অর্থ নিতে পারবেন। আর আমার মনে হয় এই অর্থের আরও একজন যে দাবিদার রয়েছে, তার কাছে এই অর্থের ভাগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা জয়ন্ত রায় নিজেই করবেন। জয়ন্তবাবু বেশ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যামিনী রায় তার কাছে গিয়ে বললেন, আমায় ক্ষমা করে দে। আমি যা করেছি আমাদের ভালোর জন্য করেছি, তবে তা করতে গিয়ে তোর সাথে হয়তো অন্যায় করে বসেছি। আমায় মাফ করে দে বাবা, আমায় মাফ করে দে। জয়ন্ত রায় বেশ কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর মাথা তুলল, তার চোখের কোণে জল দেখা দিল। সে কাঁপা স্বরে বলল, ভুল আমারও হয়েছে। নিজেকে নিয়ে একা একা থাকার বদলে আমার উচিত ছিল তোমার ব্যবসার কাজে তোমাকে সাহায্য করা। তাহলে আর তুমি এত কিছু করতে না। আমারও ভুল হয়েছে বাবা, আমায় ক্ষমা করে দাও। আজ থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবে সব করব। জয়ন্তবাবু, আপনি নিজেও কিন্তু একটা ভুল করেছিলেন। সেদিন রাতে আপনাদের বাড়ির কাজের লোকের মাথায় কিন্তু আপনি আঘাত করেছিলেন। সে আপনার ঘরে আপনার বাবার কথায় দেখতে গিয়েছিল যে আপনি সেই পাথরটা কোথাও লুকিয়ে রেখেছেন নাকি, কিংবা আমার মনে হয় যে সে ওটার খোঁজে গিয়েছিল। কি তাই তো? জয়ন্ত রায় চুপ করে রইলেন। তার চুপ করে থাকাটাই তার সম্মতির লক্ষণ। সিন্দুক তুলে নিয়ে যাওয়া হলো জয়ন্ত রায়ের ঘরে। সেখানে সমস্ত সোনা দানা এবং অর্থ 3টে ভাগে ভাগ করা হলো। এক ভাগ রইল রায় পরিবারের জন্য, অন্য ভাগ রইল সেই ব্যক্তির জন্য যার সাথে যামিনী রায়ের ঠাকুরদা এই সমস্ত সম্পত্তি অর্জন করেছিলেন, আর এক ভাগ রইল গ্রামবাসীদের জন্য। তবে শেষের ভাগের কথা কিন্তু চন্দ্রাদেবী নিজেই বললেন। আসার সময় শুনেছিলাম আপনার কথা, যে আপনার বাড়ি থেকে কেউ নাকি অভুক্ত অবস্থায় ফিরে যায় না। আপনি সবাইকে নিজের ছেলের মতোই যত্ন করেন। আর আজ এই গুপ্তধন পাওয়ার পরেও আপনি যখন গ্রামবাসীদের জন্য এর একটা ভাগ রেখে দিলেন, তখন বুঝতে পারলাম যে তাদের কথাই সত্যি। আমাদের দুঃসময় গ্রামের লোকেরাই পাশে এসে দাঁড়ায় পঙ্কজবাবু। আপনি তো নিজের চোখে দেখেছেন। তাহলে তাদের সামান্য কিছু না দিলে যে বড় অন্যায় করা হবে তাদের সাথে। ব্যোমকেশবাবু, আপনাকে যে আমি নিরাশ করব না তা তো আগেই বলেছিলাম। তবে হ্যাঁ, আপনার জন্যে আমি একটা অন্য উপহার রেখেছি, যদি সেটা আপনি গ্রহণ করেন। বলে একটা ছোট বাক্স ব্যোমকেশের সামনে তুলে ধরল। তারপর সেই বাক্সটা খুলতেই দেখা গেল সেই বাক্সের মধ্যে সেই লাল রঙের পাথরটা, যেটা দিয়ে আজ সিন্দুকের তালা খোলা হয়েছে। রোদের আলো তার গায়ে পড়ে চকচক করছে। ব্যোমকেশ হাসি মুখে সেটা গ্রহণ করে বলল, গোটা কেসটা সমাধান করতে আমাকে ভবানীবাবু, আপনাদের গ্রামের হারাধন গাড়োয়ান, এমনকি আরও 2-1জন সাহায্য করেছেন। তাদের দিকটাও একটু ভেবে দেখবেন যামিনীবাবু। অবশ্যই ব্যোমকেশবাবু, অবশ্যই। আজ থেকে আমার ব্যবসার সমস্ত ভার আমার ছেলে আর ভবানীর উপরেই থাকবে। আমি আজ থেকে পুরোপুরিভাবে বিশ্রাম নেব। ব্যোমকেশবাবু, ওরা যা ভালো বুঝবে এবার থেকে আমি তাই করব। রায়বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য গেটের কাছে এসেছি। দারোয়ান আমাদের বলল, কি খেল দেখালেন বাবু, গুপ্তধন উদ্ধার করে দিলেন, আর সেই চোরগুলো ধরা পড়লো। আপনাদের জবাব নেই বাবু। একটু দাঁড়িয়ে যান, আমি হারাধনকে ডেকে আনি, আপনাদের নদীর ঘাটে পৌঁছে দেবে। হারাধনের সেই গরুর গাড়িতে করে আমরা নদীর ঘাটে পৌঁছালাম।
হারাধন পথে আস্তে আস্তে আমায় বলল ব্যোমকেশ নাকি তার বাড়িতে গিয়েছিল। আসলে সেই দুটো লোককে ধরার জন্য ব্যোমকেশ হারাধনের সাহায্য নিয়েছিল। নদীর ঘাটে হারাধন আমাদের ছেড়ে দিয়ে যখন ফিরে এলো তখন ব্যোমকেশকে একটা প্রশ্ন করলাম। সবই তো বুঝলাম ব্যোমকেশ, যে এই গোটা ব্যাপারটা গুপ্তধনের, আর সেটাকে আমরা ভেবে বসেছিলাম চুরির। তবে একটা প্রশ্ন আমার মনে যে থেকেই যাচ্ছে, তুমি ওই লাল রঙের কথাটা কোথায় পেলে? ব্যোমকেশ হাসতে হাসতে বলল, এই পাথরটা পাওয়ার ঘটনাটা না বড় অদ্ভুত অজিত। সেদিন যখন জয়ন্ত রায়ের ঘরে তার ঠাকুরদার লাঠিটা হাতে নিয়ে সামান্য ঘুরিয়ে দেখছি, হঠাৎ দেখি তলার দিকে একটা জায়গায় মট করে একটা শব্দ হলো। আমি বুঝতে পারলাম যে তলার দিকে আসলে একটা পেঁচ রয়েছে। তখন তোমাদের দিক থেকে সামান্য ঘুরে জানলার কাছে এসে পেঁচটা খুলতেই বুঝতে পারলাম ভিতরে সামান্য কিছুটা জায়গা ফাঁকা, আর সেটা উপর করতেই পাথরটা আমার হাতে এসে পড়ল। বাকি সমস্তটা আগেই অনুমান করেছিলাম। তবে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে সাহায্যের প্রয়োজন হতো না যদি না জয়ন্তবাবু আর যামিনীবাবুর মধ্যে সম্পর্কটা ভালো থাকতো। একটু কষ্ট করলেই তারা সাগর মানে যে ওই বাগানের কথা বলা হয়েছে আর ওই বাগানে যে গুপ্তধন রয়েছে সেটা বুঝতেই পারতেন। শুধু শুধু যামিনীবাবু বাইরের কয়েকজনের সঙ্গে ওটা নিয়ে আলোচনা করে বসলেন, আর সেই জন্যেই চুরি আর বাড়িতে হামলা। বুঝলে অজিত, এর জন্যই বোধহয় বলে যে অন্তত কাছের মানুষগুলোর সাথে সমস্ত কিছু খুলে বলা দরকার, তাদের কাছ থেকে কোনো কিছুই আড়াল করতে নেই। কি বলো? তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের কিন্তু সুন্দরবন ভালোভাবে ঘোরাই তো হলো না। হ্যাঁ, বাড়ি ফিরে যাই। তারপর কিন্তু পরের বার একটা ভালো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেই হবে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে একটা হাত তুলে বলল, তথাস্তু।